কোথা থেকে আসছেন আপনারা? কোন্নগর থেকে। কোন্নগর থেকে। সবাই কি কোন্নগর? না, আমি রিষ্টা থেকে। এই মন্দিরে এলে তোমরা দেখতে পাবে দেবাদিদেব মহাদেবের একটি বিশাল বড় মূর্তি, তার সাথেই রয়েছে এখানে 12টি জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরেই রয়েছে গায়ত্রী দেবীর পঞ্চমুখী একটি মূর্তি, যেটা কিন্তু খুবই জাগ্রত। যদি মনে করো হাতে একদিনের সময় রয়েছে, কোথায় যাওয়া যেতে পারে, তার জন্য কিন্তু এই গায়ত্রী আশ্রম একটি পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে তোমাদের জন্য। আচ্ছা, মানে যতটা সম্ভব একদিনের মধ্যে ঘুরে দেখবেন, তাই তো? আমরা ওরকমভাবে আচ্ছা, কতজন ছিলেন টোটাল? আমরা টোটাল 9 জন। আচ্ছা, থেকে তোমরা যদি কলকাতা থেকে যেতে চাও তো কীভাবে এই আশ্রম অবধি পৌঁছবে? এখানে কি আদৌ কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে? এখানে রয়েছে অন্ন, এক ধরনের তরকারি রয়েছে, এক ধরনের ভাজা, ডাল, চাটনি, আর শেষ পাতে তোমরা যদি এখানে এসে থাকতে চাও তো কেমন কি থাকার ব্যবস্থা রয়েছে। এই দেখো, রুমে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা এসি রুম। এসি রুমে এরকম কিছুটা রুমের কন্ডিশন দেখতে পাচ্ছ, ফ্যান রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। ইস্কন মন্দিরে গেলে যেমন আমরা গোশালা দেখতে পাই, এই মন্দিরেও রয়েছে দেখো গোশালা। খুব ভালো, আবার আসবো আমরা। সবাইকেও বলবো যে আসার জন্য, এখানে আসলে পারে অনেক কিছু শেখার আছে, জানতে পারবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এনি এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি কোন্নগর স্টেশন থেকে। বন্ধুরা, এই শীতের মৌসুমে বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি কলকাতার খুবই কাছে হুগলি জেলার ব্যান্ডেলে গায়ত্রী আশ্রম ভ্রমণ করতে। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের গায়ত্রী আশ্রম ভ্রমণ করেই দেখাবো। তাছাড়া আজকে আমি যাচ্ছি কোন্নগর থেকে। তোমরা যদি কলকাতা থেকে যেতে চাও তো কীভাবে এই আশ্রম অবধি পৌঁছবে, তাছাড়া আশ্রমের আধ্যাত্মিক পরিবেশ কীরকম, সেখানে কি আদৌ কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, কিংবা থাকার ব্যবস্থা কেমন কী রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে দেখো। আজকে ডিসেম্বর মাসের 20 তারিখ, বেশ মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, বোঝাই যাচ্ছে। বেরিয়ে পড়েছি বাইরে এখন স্নান ফান করে। বাড়িতে সেরকম ঠান্ডা লাগছিল না, কিন্তু বাইরে আসার পর বুঝতে পারছি বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আর দেখতে পাচ্ছি এখন কোন্নগর স্টেশনে বেশ মোটামুটি ভালোই ভিড় রয়েছে। সকাল 10টা বাজে, এখন 10টা 15। আর 3 নম্বর প্ল্যাটফর্মে এখন ঢুকে গেছে ব্যান্ডেল লোকাল। এই ট্রেন ধরে এখন আমরা ব্যান্ডেল অবধি পৌঁছাবো। আর বলে রাখি, কোন্নগর থেকে ব্যান্ডেল অবধি যেতে সময় লাগে ওই 35 মিনিট মতো, আর ভাড়া লাগে জনপ্রতি 10 টাকা। তোমরা যদি হাওড়া থেকে যাও সেই ক্ষেত্রেও কিন্তু 10 টাকায় ভাড়া পড়বে। আর মাঝখানে স্টেশন পড়ে নখানা স্টেশন। চলো উঠে পড়া যাক ট্রেনে। ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে, বসার সিট কিন্তু পেয়ে গেলাম। বন্ধুরা, 10:51 পৌঁছালাম ব্যান্ডেল স্টেশনে। আর এটাই কিন্তু এই রুটের লাস্ট স্টেশন, অর্থাৎ ব্যান্ডেল লোকালে করে আমরা ব্যান্ডেল অবধি পৌঁছালাম। ট্রেনটা আর যাবে না, এখানেই থাকবে। এখান থেকে আবার হাওড়া চলে যাবে। তো আমরা এখন ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক নেমেছি। এখান থেকে আমাদের এখন বাইরের দিকটা যেতে হবে। ওই যে সামনে রয়েছে একটা ওভারব্রিজ, ওভারব্রিজের থ্রুতে আমাদের বাইরের দিকটা যেতে হবে। এবং বাইরে অনেক ব্যবস্থা রয়েছে, অটো ফটো রয়েছে, সেই অটো করেই আমরা যাব বেসিক্যালি আশ্রম অবধি। আর হ্যাঁ, বলে রাখি, আমি তো এলাম হাওড়া থেকে। কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে কীভাবে আসবে? শিয়ালদা থেকে আসার জন্য কিন্তু অন্য মাধ্যম রয়েছে। তোমরা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে প্রথমে চলে আসবে নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে তোমরা আবার ব্যান্ডেল আসার জন্য ট্রেন পেয়ে যাবে। তো সেইভাবে তোমরা ব্যান্ডেল অবধি আসতে পারো। আর ব্যান্ডেল থেকে কীভাবে যেতে হবে সেটা তো দেখিয়ে দিচ্ছি, আশা করি কোনো রকম অসুবিধা হবে না। তো এখন ওভারব্রিজ থেকে বাইরের দিকটা যাই। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে রয়েছে ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে বাইরের দিকটা যাব। শীতের মৌসুম, মানে ট্রেনটা মোটামুটি ফাঁকাই এসছে। গুটি কয়েকজন লোকজন ছিল যাদের দেখতে পেলাম। আর বেশ ভালোই কিন্তু ঠান্ডা লাগছে। একটা গরম জামা কাপড় কিছু পরে এলে বেশ ভালো হতো। ফুল স্লিভ শার্ট পরেছি, তাতেও যেন ঠান্ডা মানছে না, মারাত্মক ঠান্ডা। এই যে ওভারব্রিজ থেকে বাইরের দিকটা দেখতে পাওয়া যায়, বাইরে রয়েছে অনেক অটো। এটা হচ্ছে এখানকার অটো স্ট্যান্ড। বেসিক্যালি এখান থেকে আমাদের অটো ধরে যেতে হবে রাজহাট অবধি, রাজহাট যে মোড় সেই মোড় অবধি, এবং সেখান থেকে আশ্রম অবধি পৌঁছাবো।
ব্যান্ডেল স্টেশন থেকে বেরোলেই প্রচুর অটো দেখতে পাবেন, প্রচুর অটো। আজকে আমরা যাচ্ছি গায়ত্রী আশ্রম, তাছাড়াও ব্যান্ডেলে অনেক ঘোরানোর জায়গা রয়েছে। আচ্ছা, রিজার্ভ করে ঘোরান আপনারা? হ্যাঁ, রিজার্ভ করে ঘোরাই। কি কি ঘুরিয়ে দেখান আপনারা? ব্যান্ডেজ চার্চ ঘোরাই, ইমামবাড়া ঘোরাই, হংসেশ্বরী মন্দির ঘোরাই, শরৎচন্দ্র বাড়ি ঘোরাই, লেহরি বাবা ঘোরাই। আচ্ছা, পুরো ঘুরতে কতক্ষণ সময় লাগে? এটা পার্টির উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তাও একটা স্পট 1 ঘন্টা 40 মিনিট লাগে। আচ্ছা আচ্ছা। আর সব কিছু সময় সারাদিনের মধ্যে সব কিছু ঘুরিয়ে দেখান? হ্যাঁ, সারাদিন। আচ্ছা, আপনার অটো রয়েছে নাকি? আমাদের অটো। কেমন কি চার্জেস পড়ে যায় তাও? দেখুন, সারাদিনের ব্যাপার তো, সারাদিনের ব্যাপার চার্জ পড়ে যায় ওই, এখন ডিসেম্বর মাস আছে, 1200 টাকা থেকে 1300 টাকা। কেন কি কোনো স্পটে যাবেন 25 টাকা করে। লেহরি বাবা মন্দির আছে, আর এখান থেকে স্টেশন থেকে গেলে আপনার ব্যান্ডেল চার্জ 20 টাকা ভাড়া। আর ব্যান্ডেল চার্জ থেকে আপনি ইমামবাড়া যাবেন 20 টাকা করে ভাড়া। আর হংসেশ্বরী মন্দির রিজার্ভে যেতে হয়, ওটা বাঁশবাড়ি স্টেশন থেকে 15 টাকা করে ভাড়া। তাহলে পুরো প্যাকেজ ঘুরলে 1200 টাকা করে পুরো অল স্পট ঘুরিয়ে দেবো। আচ্ছা, মানে ভালো মতো ঘুরবো। হ্যাঁ, ওই পার্টি কোনো ডিস্টার্বিং হবে না, কোনো তাড়া নেই, কোনো ফোন করে ডিস্টার্বিং হবে না, যত ইচ্ছা অত ঘুরতে। কতজন যেতে পারে আপনার অটোতে? 6 জন। 6 জন যেতে পারে? 6 জন যেতে। প্রায় আপনাদের এখানে বাইরে থাকেন তো? হ্যাঁ। আপনার নামটা? আমার নাম বিকি রাম। আচ্ছা, ঠিক আছে। এই যে বাইরের দিকটা বেরোলেই এইখানে অনেকগুলো অটো দাঁড়িয়ে থেকে যারা কিন্তু রিজার্ভে নিয়ে যায়। তাছাড়া আজকে আমরা যাচ্ছি গায়ত্রী আশ্রমে। গায়ত্রী আশ্রম যাওয়ার জন্য আগে থেকে আমরা অটো পেয়ে যাব। একটু আগের দিকটা এগিয়ে যাই, সামনের দিকটায় পাবো রাজহাটে অটো। ওই যে সামনের দিকটা রয়েছে রাজহাট যাওয়ার জন্য অটো। দাদা, রাজহাট যাবো। কোথায় নামবেন? রাজহাটে মোড়ে নামবো, গায়ত্রী আশ্রম যাবো আজকে। ও আচ্ছা, গায়ত্রী আশ্রম তো ওই স্কুলে নামতে হবে। হ্যাঁ। রাজহাট স্কুল থেকে নেমে হেঁটে যেতে হবে। আচ্ছা, কোন রোডে যাচ্ছে? আচ্ছা, কেমন কি ভাড়া লাগে দাদা রাজহাট যাওয়ার জন্য? হ্যাঁ, রাজহাট যাওয়ার জন্য ওইখানে 15 টাকা ভাড়া আছে, আর ওই অবধি 25 টাকা ভাড়া আছে মন্দির পর্যন্ত। আচ্ছা, গায়ত্রী মন্দির পর্যন্ত 25 টাকা গায়ত্রী মন্দির অব্দি কি যাচ্ছে? যায়, লোক হলে যায়। আচ্ছা, লোক হলে লোক হলে কিন্তু রাজহাট প্রত্যেকটা অটো যাচ্ছে, তাই তো? এটা তো বসবো, তাই তো? আচ্ছা আচ্ছা। উঠে পড়লাম অটোতে গায়ত্রী আশ্রম যাওয়ার জন্য। তো এখান থেকে যে রানিং অটোগুলো যাচ্ছে, যেগুলো রাজহাট অব্দি যাচ্ছে, সেই অটোতেই উঠেছি। আর যদি মনে করো এখান থেকে ডাইরেক্ট গায়ত্রী আশ্রম যাবে, তার জন্য কিন্তু প্যাসেঞ্জার কম হয়, একটু বসতে হতে পারে। আর যদি মনে করো 3-4 জন আসছো, সেই ক্ষেত্রে অটোটা রিজার্ভ করেও তোমরা যেতে পারো। আচ্ছা বন্ধুরা, নেমে পড়লাম রাজহাটের এই যে উত্তরপাড়া মালিমপাড়া ঠিক এই মোড়টাতে। আর অটো আমাদের না দিয়েছে এই পাশটাতে। এখান থেকে কিছুটা রাস্তা এখন আমাদের হেঁটে যেতে হবে। অনেক সময় হ্যাঁ টোটো দাঁড়িয়ে থাকে, তোমরা চাইলে টোটো করেও যেতে পারো। সেই সময় যদি টোটো থাকে 10 টাকার মতো ভাড়া নেবে, পৌঁছে দেবে আশ্রম অবধি। আর এখান থেকে আশ্রমের ডিস্টেন্স ওই 1 কিলোমিটার 1.2 কিলোমিটার সম্ভবত এরকমই হবে। শীতের মৌসুম, হেঁটে অনায়াসেই যাওয়া যায়। এখন হেঁটেই যাচ্ছি, কারণ আশেপাশে কোনো রকম টোটো আমি দেখতে পাচ্ছি না। এই যে এই রাস্তাটা এখন আমাকে সিধে কিছুটা হেঁটে যেতে হবে। বেশ দারুণ লাগছে এই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে। আশেপাশে প্রচুর আম গাছ দেখতে পাচ্ছি, আর এদিকে মুরগি ডাকছে। দেখো পারিপার্শ্বিক পরিবেশটা কতটাই সুন্দর। আর এই পাশে নানান বাড়িঘর রয়েছে, আর এরকম কিছুটা কংক্রিটের রাস্তা একদম স্ট্রেট চলে গেছে আশ্রম অবধি। বন্ধুরা, হাঁটতে হাঁটতে প্রায় এখন পৌঁছে গেছি গায়ত্রী আশ্রমের সামনে। আর মেন রোড থেকে ওই 6-7 মিনিট মতো হাঁটা পথে পৌঁছালাম। যাদের হাঁটতে সমস্যা রয়েছে বা পায়ে কোনো রকম সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই টোটো করে আসার চেষ্টা করবেন, কারণ হেঁটে এলে বেশ আপনাদের কষ্ট হবে। এই যে চলে এলাম এখন আশ্রমের ঠিক সামনে। এটা আশ্রম চত্বর, বাইরে পাঁচিল রয়েছে, আর সামনের দিকটা রয়েছে মেন গেট। চলো তোমায় দেখাচ্ছি। আর আশেপাশে পরিবেশ নিয়ে কিছু বলারই নেই, অনবদ্য পরিবেশ, মুগ্ধ করার মতো। এই যে বন্ধুরা, বর্তমানে এখন পৌঁছে গেলাম আশ্রমের ঠিক প্রবেশদ্বার যেখানে, সেই জায়গায়। বেশ বড় একটা এন্ট্রেন্স বা প্রবেশদ্বার বলতে পারো। এই যে
আর এইটা হচ্ছে পুরো আশ্রম চত্বর, যেটা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে। এই যে আর এইখানে মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময়টা কিন্তু দেওয়া রয়েছে। এই যে তোমরা চাইলে একবার ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আবার দুপুর 1টা হইতে বিকেল 4টা অবধি কিন্তু বন্ধ থাকে। তার মাঝখানে এই যে এই টাইমটা বন্ধ থাকে, বিকেলবেলা আবার 4টে থেকে রাত 8টা অবধি কিন্তু খোলা থাকবে। আর এটা হচ্ছে এখানকার অফিস ঘর। এখানে নানান ধরনের বই রয়েছে, তোমরা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারো, সব আধ্যাত্মিক বই। তাছাড়া প্রসাদের জন্য বিশদে জানতে এখানেই কিন্তু যোগাযোগ করতে হয়। এই যে এখানে রয়েছে রামকৃষ্ণ দাস, এনার নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। আমি এসে এখানে অফিসের সাথে কথা বললাম। প্রসাদ যেহেতু একটু বেলা হয়ে গেছে, প্রসাদ পাওয়া নিয়ে একটু চাপ ছিল, তাও ওনার যেহেতু আমি একজন রয়েছি, আশা করি প্রসাদটা পেয়ে যাবো। 1টার সময়, দুপুরবেলা 1টার সময় এখানে প্রসাদ বিতরণ করা হয়, আশা করি আমি পেয়ে যাবো। যাই হোক, আর সামনের দিকটা যদি ঘুরিয়ে দেখাই, সামনে এরকম কিছুটা বাগান চত্বর রয়েছে এবং সামনে কিছু মঞ্চ রয়েছে। আর এখানে অফিসেরই একজন কর্মী এখানে রয়েছেন, রামকৃষ্ণবাবু, এনার কাছ থেকে জানবো আমি। আচ্ছা, প্রসাদের ব্যাপারটা যেমন বললাম যে সকাল সকাল হলে তো সেই ক্ষেত্রে হয়ে যায়। সকালবেলা যদি 8টার মধ্যে যদি এসে বলে তখন হয়তো আমরা ব্যবস্থা করতে পারি। আচ্ছা। তার নিরামিষ খাবার কোনো এখানে পেঁয়াজ রসুন কিছু হয় না। আচ্ছা, আর ধরুন কেউ দূর থেকে আসছে, সেই ক্ষেত্রে আমি নাম্বারটা যে দেখিয়ে দিয়েছি, নাম্বারটা ওই নাম্বারে তাহলে ফোন করে দিলেই হয়ে যায়, তাই তো? আচ্ছা, আগে থেকে জানাতে হবে, আগে থেকে জানিয়ে দিলে বেশ ভালো হয়, যে কতজন আসছেন সেই হিসাবে তাহলে হয়ে যায়। আর এখানে প্রসাদের মূল্য নির্ধারিত নেই, মূল্য নির্ধারিত নেই না, যে রয়েছে সেটা একটা ডোনেশন করতে হয়। আচ্ছা, মানে ডোনেশন করতে হয়, ওটা কোনো যে কুপন সিস্টেম যে এই 50 টাকা দিতে হবে কি 100 টাকা দিতে হবে ওই রকম কোনো নয়, ওনাদের যে যা সাধ্যমতো দিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর মন্দির চত্বর নিয়ে কিছু বলারই নেই, দেখতেই পাচ্ছ অপরূপ সুন্দর, চারদিকটায় গাছগাছালি দিয়ে ভর্তি, একদম এসেই যেন মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছি দুটি সমাধিস্থ মন্দির রয়েছে, একটা হচ্ছে প্রখর প্রজ্ঞা, আর একটা হচ্ছে সজল শ্রদ্ধা। এটা গুরুদেবের সমাধি। আচ্ছা, এটা সজল প্রখর প্রজ্ঞা হচ্ছে গুরুদেব, আর সজল শ্রদ্ধা হচ্ছে মাতাজি। আচ্ছা, ওনার মানে সমাধিস্থল। আচ্ছা, মূল যে সমাধিস্থল সেটা কোথায় রয়েছে? সেটা তার শান্তিকুঞ্জে রয়েছে। শান্তিকুঞ্জে রয়েছে, মানে সেই অনুকরণেই এটা তৈরি করা, তাই তো? অনুকরণে, এবং তার মাটি এনে এখানে রাখা হয়। আচ্ছা, ওই পবিত্র মাটি এনে এখানে রেখে সেই হিসাবেই আপনারা তৈরি করেছেন, তাই তো? আচ্ছা, দেখো বেশ সুন্দর। আর আস্তে আস্তে ভেতরের দিকটা ঢুকি এবং প্রত্যেকটা জিনিস আমাদের একবার করে দেখিয়ে দিই। এই যে এই পাশটা মূলত অফিস ঘর রয়েছে, অফিসের বিভিন্ন কার্যালয় যেটা সেটা এখান থেকেই কন্ট্রোল করা হয়। আর এটা রয়েছে ভক্ত নিবাস, যারা ভক্তরা এখানে এসে থাকতে চান তাদের জন্যই মূলত এই বিল্ডিংটা তৈরি করা। আর এই পাশে ঢুকে যাই, বিশাল বড় একটা এরিয়া, যেখানে নানান দেখতে পাচ্ছি গাছপালা দিয়ে সাজানো গোছানো। আর এই পাশটা যদি দেখায়, এখানে একটা ফাউন্টেন রয়েছে এবং ফাউন্টেনটার এখানে একটা স্ট্যাচু রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি একটা মশাল রয়েছে এবং মশালের নিচে অনেকগুলো স্ট্যাচু রয়েছে, যেখানে অনেক বাচ্চা, বয়স্ক, বুড়ো থেকে শুরু করে সব ধরনের মানুষের একটা ঐক্যবদ্ধ স্ট্যাচু এখানে রয়েছে। এটা মূলত বিচারক্রান্তি অভিযান বোঝানো হয়েছে। আর এখানে কনসেপ্টটাও বেশ সুন্দর, পুরো মন্দিরটা কত সুন্দর বাগান দিয়ে সাজানো, চারিদিকে নানান ধরনের গাছপালা, মানে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি একটি স্ট্যাচু রয়েছে, যেখানে অর্ধনারীশ্বর বোঝানো হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে শিব পার্বতীর একটা মূর্তি আমরা বুঝতে পারছি, যেখানে পেছনে নন্দী মহারাজ রয়েছেন এবং এইখানে গলায় সাপ রয়েছে, হাতে ডমরু রয়েছে, সব দেখেই বুঝতে পারছি এটা শিব পার্বতী একটি মূর্তি, যার মাধ্যমে অর্ধনারীশ্বর বোঝানো হয়েছে। আর দেখো কত সুন্দর বাগান। আর এই পাশে একটা জায়গা রয়েছে যেখানে অনেকগুলো
স্ট্যাচু একসাথে রয়েছে। দেখো, যতই প্রশংসা করি ততই যেন কম পড়ে যাচ্ছে। নানান ধরনের গাছগাছালির সাথে সাথে এখানে তুলসী গাছেরও নানান প্রজাতি দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণ তুলসী গাছ এখানে রয়েছে। আর এই জায়গাটা দেখাই, এই জায়গাটা হচ্ছে মহাত্মা কবির থেকে শুরু করে এদিকে সমর্থক গুরু রামদাস, দাদা গুরু, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীরাম শর্মা আচার্য, ইনি হচ্ছে এখানকার মূল গুরুদেব, যেনাকে উদ্দেশ্য করে এই আশ্রমটি তৈরি করা। আর এখানে লেখাই রয়েছে প্রো শ্রী শ্রী রাম শর্মা আচার্য 4 জন্মের পরিচয়। আচ্ছা, এনারই বলতে গেলে এনারই যে অবতারগুলো সেইগুলো এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বেশ খুব সুন্দর একটা জায়গা, দেখলে মনটা বেশ ভালো হয়ে যায়। দেখো কি সুন্দর কনসেপ্ট এনাদের, আর দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে শ্রী শ্রী রাম শর্মা আচার্যের 4 জন্মের পরিচয় দেখা হয়ে গেলে এই পাশে রয়েছে একটি গায়ত্রী মন্দির, যে মন্দিরের নামেই আশ্রম। তো চলো এই মন্দিরটাও তোমাদের একবার দর্শন করিয়ে দিই। দেখো কত সুন্দরভাবে সাজানো, আর মন্দিরের চূড়াটাও বেশ সুন্দর। আর মন্দিরটা পুরোপুরি গাছের ছত্রছায়ার মধ্যে রয়েছে। এই যে মন্দিরে ঢোকার আগে আমরা জুতোটা এখানেই খুলে রাখবো। চলো এবার তোমাদের গায়ত্রী মাতার দর্শন করাই। আর মন্দিরের সামনেটা দেখতে পাচ্ছ কত সুন্দর মজাক করা, একদম মার্বেল পাথর দিয়ে তৈরি করা একাধিক ছোট ছোট খিলান বিশিষ্ট এই মন্দির। আর গরমকালে যাতে ভক্তদের অসুবিধা না হয় তার জন্য এখানে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। ভক্তরা চাইলে এখানে অনেকক্ষণ বসতে পারেন। আর শীতকালের জন্য যাতে ভক্তদের ঠান্ডা না লাগে তার জন্য এখানে কার্পেটও পাতা রয়েছে। এখানে বসে ঘন্টা দেড়েক সময় যদি তোমরা ধ্যান করো তাহলেও তোমাদের বেশ ভালো লাগবে। এবার মন্দিরের কথা আসি। মন্দিরের এখানে বিগ্রহ বলতে দেখতে পাচ্ছি 3টি বিগ্রহ রয়েছে, 3টি না ঠিক 4টি বিগ্রহ রয়েছে। এখানে মূল যে মন্দির মা গায়ত্রীর একটি মূর্তি এখানে দেখতে পাচ্ছি, ওনার পাশেই রয়েছে সিদ্ধিবিনায়ক দাতার একটি মূর্তি, এবং তার পাশে রয়েছে একটি অখণ্ড জ্যোতি যেটা সবসময় জ্বলছে। আর এই পাশে যদি আসি এখানে রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি রয়েছে, অসাধারণ লাগছে দেখো। আর এখানে একটা দানপেটি রয়েছে এবং সিঁদুরও রয়েছে, তোমরা চাইলে এখান থেকে সিঁদুর পরে নিতে পারো এবং ইচ্ছে হলে দানপেটিতে কিছু দানও করতে পারো। আর এই মন্দিরে দেখতে পাচ্ছি পাশে কিছুটা জায়গা রয়েছে, অর্থাৎ এই মন্দিরটা প্রদক্ষিণ করে দেখা যায়। একবার প্রদক্ষিণ করে নিই। মন্দিরে এলে মন্দির প্রদক্ষিণ যদি না করি তাহলে মন্দির দেখা অসম্পূর্ণ থেকে যায়, তাই একবার প্রদক্ষিণ করি। আর দেখো প্রদক্ষিণ করার সময় দেখতে পাচ্ছি আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর, মুগ্ধ করার মতো। এই পুরোটাই কিন্তু আশ্রমের চত্বর দেখতে পাচ্ছ। চলো একবার প্রদক্ষিণ করে নিই। বাহ, জয় মা, সবার মঙ্গল করো মা। খুব ভালোভাবে এই মন্দিরটি দেখলাম এবং প্রদক্ষিণ করে নিয়েছি। এর পাশে একটি ছোট মন্দির রয়েছে, ওটা কিসের মন্দির চলো গিয়ে দেখছি। এই যে গায়ত্রী মন্দির দেখা হয়ে গেলে তার পাশেই রয়েছে একটি ছোট্ট মন্দির, এটাও একবার তোমাদের দর্শন করিয়ে দিই। এই যে এই পাশটা, এটা হচ্ছে যজ্ঞশালা। এই যে এটা হচ্ছে যজ্ঞশালা। এখানে প্রত্যেক দিন অর্থাৎ 365 দিন যজ্ঞাকী কাজ সম্পূর্ণ করা হয়। অর্থাৎ ভোরবেলা যখন মন্দির খোলে 6টার সময়, সেই সময় এখানে কিন্তু যজ্ঞ হয়। কোনো সময় যদি তোমরা এখানে এসে মন্দিরে থাকো কিংবা একদমই যদি ভোরবেলা এই মন্দিরে এসে উপস্থিত হও, সেই ক্ষেত্রে তোমরা এখানে সশরীরে এই যে যজ্ঞ সেটা দেখতে পারবে।
আর এই যে যজ্ঞকুণ্ড বা এই ছোটো মন্দিরটা দেখা হয়ে গেলে তার পাশেই রয়েছে আরেকটি মন্দির, চলো সেটাও তোমাদের দর্শন করাই। একে একে তোমরা এই প্রত্যেকটা মন্দির ঘুরে দেখতে পারবে। এই দেখো পরপরই রয়েছে সবকটা মন্দির। বাহ, একবার দূর থেকে দেখিয়ে দিই। বাহ, বেশ সুন্দর। এখানে দেবাদিদেব মহাদেবের একটি বিশাল বড় মূর্তি রয়েছে। চলো ভেতরে গিয়ে তোমাদের বাবার দর্শন করাই। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। এই যে মন্দিরে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি এখানে দ্বার রক্ষক হিসেবে বজরংবলীর দুখানা মূর্তি রয়েছে, এবং মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখতে পাচ্ছি সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি বিশাল বড় মূর্তি, আর তার ঠিক সামনেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি। অসাধারণ অসাধারণ লাগছে। আর এই মন্দিরে বেসিক্যালি 12খানা জ্যোতির্লিঙ্গ রয়েছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যতগুলো জ্যোতির্লিঙ্গ রয়েছে 12খানা, সেই 12খানাই এখানে তৈরি করা হয়েছে। একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে প্রত্যেকটির অনুকরণে ঠিক তৈরি করা, অর্থাৎ সেই মন্দিরগুলোতে যেমন রয়েছে জ্যোতির্লিঙ্গ সেই হিসেবেই এখানে সেই অনুকরণেই তৈরি করা। প্রত্যেকটির নামও এখানে লেখা রয়েছে। খুব সুন্দরভাবে এখানে এইগুলো তৈরি করা হয়েছে। দেখো ছটি ছটি করে দুই দিকে রয়েছে 12খানা জ্যোতির্লিঙ্গ। এই কয়েকটা মন্দির তোমাদের ঘোরা হয়ে গেলে পাশেই রয়েছে গোশালা, গোশালাও তোমরা ঘুরে দেখতে পারো। চলো একে একে তোমাদের দেখিয়ে দিই। এই যে মূল প্রবেশদ্বার থেকে আমরা প্রবেশ করেছিলাম, কিছুটা হেঁটে আসার পর আশেপাশে যতগুলো মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দির আমরা দর্শন করলাম। আর এই পাশে রয়েছে গোশালা, একবার তোমাদের গোশালাটাও ঘুরে দেখিয়ে দিই। বর্তমানে গোশালাতে গোমাতাদের জন্য খাবার এখানে প্রস্তুত করা হচ্ছে, এগুলো কাটা হচ্ছে, খড় কাটা হচ্ছে। আর গোশালার ভেতরে যদি আমরা প্রবেশ করি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গোমাতা বা গরু রয়েছে। ভেতরটা একটু অন্ধকার এবং আজকের ওয়েদারের জন্য কিছুটা অন্ধকার দেখতে লাগছে। যাই হোক দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে সারিবদ্ধভাবে অনেক গরু রয়েছে, অর্থাৎ আমরা যখন ইস্কন মন্দিরে যাই যেমনভাবে ওখানে আমরা গোশালা দেখি, এখানেও রয়েছে গোশালা। বাহ, বেশ ভালো লাগছে। দেখো কত এখানে গোমাতা রয়েছে। আর দেখতে পাচ্ছি এই ঘরের ভেতরেও কিন্তু অনেক ফ্যান লাগানো রয়েছে এবং লাইটেরও ব্যবস্থা রয়েছে। অর্থাৎ গোশালার ভেতর যে গরুগুলো রয়েছে তাদের যাতে গরমকালে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে এখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আর যতদূর শুনলাম কম বেশি এখানে সব মিলিয়ে মানে ছোট বড় সব ধরনের গরু মিলিয়ে টোটাল 54-55খানা মতো গরু রয়েছে। এই আশ্রম চত্বর বেশ বড় এবং মনোমুগ্ধকর, দেখে যতটা বুঝতে পারছো। দেখো এখানে গোমাতাদের আলাদাভাবে রাখা রয়েছে। ওই পাশে দেখিয়েছিলাম গোশালা, যেখানে
অনেকগুলো গোমাতা বা গরু ছিল। আর এই পাশেও রয়েছে এনাদের ভোজনের জন্য এইখানে রুটি আর গুড় রয়েছে প্রত্যেককে দেওয়ার জন্য। এই দেখো, আচ্ছা এখানে এনাদের ভোজন দেওয়া হচ্ছে, একবার দেখিয়ে দিই তোমাদের মন্ত্রের মাধ্যমে। আর এই গোশালা ঘুরে দেখা হয়ে গেলে তার পাশে একটি স্থান রয়েছে যেখানে দেখতে পাচ্ছ এই যে একটা বড় বেদি টাইপের বানানো রয়েছে এবং সামনেটা অনেকটা খোলা জায়গা। এখানে নানান ধরনের যে অনুষ্ঠান পালিত হয় সেই সময় এই জায়গাটা ব্যবহৃত হয়। এই যে অখিল বিশ্ব গায়ত্রী পরিবার, একটি বিশাল বড় ব্যানার রয়েছে দেখো, আর বিশাল বড় একটা এরকম হল টাইপের বানানো হয়েছে। ওপরে যেহেতু ছাদ আছে হলই বলা যায়। নানান ধরনের অনুষ্ঠান, অর্থাৎ বিশেষ বিশেষ তিথিতে কোনো সময় যদি অনুষ্ঠান পালিত হয় সেই অনুষ্ঠানগুলো সম্ভবত এই জায়গাতেই পালন করা হয়। বেশ বড়, কিন্তু একসাথে এখানে অনেক ভক্তরা বসতে পারেন এবং ভক্তদের বসার জন্য এখানে প্রচুর পরিমাণ বসার চেয়ারের বন্দোবস্ত রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ব্যান্ডেলের গায়ত্রী আশ্রমে এসেছিলাম, এখানে কয়েকজন ভক্ত দেখতে পেলাম। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? কোন্নগর থেকে। কোন্নগর থেকে। সবাই কি কোন্নগর? না, আমি রিষ্টা থেকে আসছি। আপনি রিষ্টা থেকে? আমি রিষ্টা থেকে আসছি। আচ্ছা, আপনারা সব কোন্নগর থেকে এসেছেন। এই কি প্রথমবার আসা এই আশ্রমে? না না না, এই আশ্রমে প্রথমবার এই আশ্রমে প্রথম, তাই তো? এসেছি। আচ্ছা, এসে কেমন লাগছে আশ্রমটা? খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, ব্যান্ডেলে তো আরো দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো কি ঘুরে দেখেছেন? না না, দেখা হয়নি, দেখবো। আচ্ছা, এর আগে কোথায় গেছিলেন? লাহিড়ী বাবা। লাহিড়ী বাবা ঘুরে দেখা হয়ে গেছে। ঘুরে দেখা হয়ে গেছে, এখন এখানে এসেছি, এরপরে যাবো ব্যান্ডেল চার্চ। আচ্ছা, এরপরে ব্যান্ডেল চার্চ, মানে একদিনে পুরোপুরি ব্যান্ডেল শহরটা ঘুরে দেখবেন, তাই তো? না, পুরোপুরিটা ঘুরবো না, এই আচ্ছা, ঘুরবো কিছু কিছু জায়গা যতটা হ্যাঁ, সম্ভব। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে তো প্রসাদও পাওয়া যায়, প্রসাদের হ্যাঁ, প্রসাদ আমরা প্রসাদ আমরা প্রসাদ খেয়েছি। লাহিড়ী বাবাতে। হ্যাঁ, কুপন কেটে প্রসাদ খেয়েছি। আচ্ছা, ওখানে প্রসাদ তো গ্রহণ করেছেন, তাই তো? হ্যাঁ, 80 টাকা নিয়েছে কুপনের দাম। আচ্ছা। এদিকে চলে এসো, ঠিক আছে, ভালো খাবার দিয়েছে। হ্যাঁ ধন্যবাদ। পেট ভরার মতো। আর এখানেও রয়েছে অনেক কচি কাচারা যারা এনাদের সাথেই এসছে আর রীতিমতো খেলাধুলো করছে। যেহেতু পুরো জায়গাটা জুড়ে এই আশ্রম অনেকটা এরিয়া, বাচ্চাদেরও বেশ ভালো লাগছে এবং তোমরা যদি আসো তোমাদেরও বেশ ভালো লাগবে। ঘুরে দেখতে দেখতে কয়েক ঘন্টা সময় কিভাবে কেটে যাবে তোমরা টেরও পাবে না। এই জায়গাটা বরাবর দেখতে পাচ্ছ, এই পাশে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে গোশালা রয়েছে, তার ঠিক পাশেই একটা এন্ট্রান্স দেখতে পাচ্ছ যেটা পুরোপুরি আশ্রমে থেকে একটু সাইডে। এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা দর্শন করো, এই জায়গাটা খুবই পবিত্র। চলো তোমাদের নিয়ে যাচ্ছি। এই দেখো, এখানে রয়েছে একটি ছোট্ট মন্দির, যেটি কিন্তু এই আশ্রমের প্রত্যেকটি যারা সেবায়িত রয়েছেন তারা এই জায়গাটা খুব পছন্দ করেন। এবং যেহেতু এই জায়গাটা খুবই শান্ত এবং বিশেষ যে কারণটা পছন্দের সেটা হচ্ছে এখানে পঞ্চমুখী গায়ত্রী মূর্তি রয়েছে। ওনারা এখানে বসে ঘন্টার পর ঘন্টা জপ করেন এবং নানান ধরনের পুজো পাঠ করেন। চলো এই মন্দিরটা একবার তোমাদের দর্শন করে দিই। খুবই জাগ্রত মন্দির, খুবই সুন্দর একটি মন্দির, যেটা কিন্তু অবশ্যই তোমাদের দর্শন করা উচিত। তো এই মন্দির যখন বা আশ্রম তোমরা দর্শন করবে, এটা কিন্তু অবশ্যই দর্শন করে যেও, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন এই মন্দিরেও প্রবেশ করব। জয় মা। চলো মন্দিরের ভেতরে ঢুকছি। মন্দিরের গঠনশৈলীটা তোমাদের এক ঝলক আগে দেখিয়েছি, এবার মন্দিরটা তোমাদের দেখাই। দেখো, এখানে মা গায়ত্রীর সাথে সাথে প্রথমে আগে তোমাদের দেখিয়ে দিই মায়ের মূর্তিটি। এই যে যেখানে পঞ্চমুখী মা গায়ত্রীর একটি মূর্তি রয়েছে, যেটা কিন্তু খুবই জাগ্রত এবং এখানকার গুরুদেবে এবং গুরু মায়ের একটি মূর্তি এখানে রয়েছে। এই মন্দিরে, এই পঞ্চমুখী মন্দিরে যখন তোমরা আসবে, এইখানে ছোট ছোট আরও কয়েকটা মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোতে সপ্তঋষি বিরাজ করছেন। মানে এই পঞ্চমুখী গায়ত্রী মূর্তি দর্শন করার সাথে সাথে তোমরা এখানে সপ্তঋষিকেও দর্শন করতে পারবে। মানে দারুণ ব্যাপার। একে একে তোমাদের সবাইকে দর্শন করিয়ে দিই। এই যে মহারিষি বরিষ্ঠ থেকে শুরু করে এখানে প্রত্যেকের মূর্তি বিরাজমান। এনারা এখানে নিত্য পূজিত হন
এবং প্রত্যেক দিন যখন এই সেবায়িতরা এখানে পুজো করেন এনাদেরও পুজো করে থাকেন। দেখো প্রত্যেকটা ঋষিমুনির আলাদা আলাদা করে এখানে ছোট মন্দির বানানো হয়েছে যেখানে এনারা বিরাজ করছেন। আর সর্বশেষ এখানে দেখতে পাচ্ছি এখানে পবনপুত্র হনুমানও রয়েছেন। অপরূপ সুন্দর, মানে এখানে এলাম মনটা যেন একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এত বড় একটা পবিত্র স্থান। আচ্ছা, এই গাছটি আসলে আরও কিছু দর্শক বিন্দুতে পেয়েছি। কোথা থেকে আসছেন আপনারা? আমরা কর্ণগড় থেকে। কর্ণগড় থেকে। আচ্ছা, এই ব্যান্ডেল শহর ভ্রমণ করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। ব্যান্ডেল শহরের মধ্যে কি কি ঘুরে দেখলেন এখনো অবধি? এখনো অবধি আমরা লাহিড়ী বাবার আশ্রম গেছিলাম, আচ্ছা এটা ঘুরে তারপরে আবার ওদিকে ইমামবাড়া ওগুলো দেখব। আচ্ছা, ইমামবাড়াও দেখবেন? ব্যান্ডেলও যাব। আচ্ছা, মানে যতটা সম্ভব একদিনের মধ্যে ঘুরে দেখবেন, হ্যাঁ তাই তো? আমরা ওরকম ভাবে প্ল্যান করে আপাতত এখন অবধি লাহিড়ী বাবাটা ঘুরে দেখা হয়ে গেছে, এখন গায়ত্রী আশ্রম ভ্রমণ করছেন। আচ্ছা, ওখানে তো ভোগ প্রসাদ দেয়, ভোগ প্রসাদ কি পেয়েছিলেন নাকি এখানে? আমরা স্টে করব না বলে আচ্ছা, আচ্ছা। একদিনে যেহেতু ফিরে যাব আচ্ছা, সেজন্য আমরা সেটা আচ্ছা, নিয়ে। হাতে সময় কম যেহেতু তাই হ্যাঁ হ্যাঁ, মোটামুটি তাড়াতাড়ি করে 5টার মধ্যে সবটা কমপ্লিট আচ্ছা, করার আচ্ছা, ইচ্ছা আচ্ছা। আছে। ঠিক আছে, আপাতত কেমন লাগছে? এই আশ্রমে তো এলেন, এই আশ্রমের পরিবেশটি কিরকম লাগছে? খুব ভালো লাহিড়ী বাবার আশ্রম তো খুব ভালো লেগেছে, হ্যাঁ। এটা তো জাস্ট ঢুকলাম, আচ্ছা, ভালোই লেগেছে। হ্যাঁ, এর পারিপার্শ্বিক পরিবেশটাও বেশ ভালো। হ্যাঁ, 29 বিঘা জায়গার উপর রয়েছে, তো আশা করি বেশ ভালো লাগবে। জায়গা এখনো অবধি ভালো লাগছে, তাই তো? বেশ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। যদি মনে করো হাতে একদিনের সময় রয়েছে কোথায় যাওয়া যেতে পারে, তার জন্য কিন্তু এই গায়ত্রী আশ্রম একটি পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে তোমাদের জন্য। কারণ কলকাতা থেকে খুবই কাছেই রয়েছে এই আশ্রমটি, তোমরা একবেলায় এসে বেশ ভালোভাবে ঘুরে দেখে যেতে পারবে। ওই পাশে চত্বরটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, এবং এন্ট্রান্স থেকে এলে সামনে যে ফাউন্টেন রয়েছে সেইখান থেকে সিধে কিছুটা গেলে আরেকটি ছোট মন্দির রয়েছে, চলো সেইটাও তোমাদের একবার দর্শন করিয়ে দিই। খুব সুন্দর পরিবেশ, মুগ্ধ করার মতো। দেখো আশ্রম চত্বরটি বেশ বড়, এবং নানান জায়গায় দেখতে পাচ্ছি ছোট ছোট স্থানে মন্দির তৈরি করা রয়েছে, যে কনসেপ্টটা খুবই ভালো লাগলো। এইখানে দেখতে পাচ্ছি একটি দুর্গা মন্দির রয়েছে, যেখানে মা দুর্গা বিরাজ করছেন। দেখো কত সুন্দরভাবে এই মন্দিরের স্থানটি তৈরি করা, এবং দুই পাশে এরকম বসার জায়গায় রয়েছে যেখানে অগণিত ভক্তের দল এসে বসতে পারেন, এবং জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে কিছু তুলসী গাছও দেখতে পাচ্ছি। মন্দিরটা ছোটোর মধ্যে বেশ সুন্দর, আর পুরো জায়গাটা এরকম গাছগাছালি দিয়ে ঘেরা, গাছের ছত্রছায়াতে রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি এই বেদিতে রয়েছেন মা দুর্গা। এই যে মা দুর্গার সমেত এখানে মা সরস্বতী এবং সিদ্ধিবিনায়ক দাতার মূর্তিও এখানে দেখতে পাচ্ছি, মানে ছোট ছোট অনেক মূর্তি এখানে রয়েছে, অপরূপ সুন্দর। আর এই পাশে রয়েছে ভোজনালয়, অর্থাৎ এইখানে এসে তোমরা প্রসাদ পেতে চাও, প্রসাদ গ্রহণ করতে চাও, সেই ক্ষেত্রে আসার আগে তো বলেই দিয়েছি সেখানে ফোন করে নিতে পারো। তাছাড়া এইখানে ঠিক যখন প্রসাদ দেওয়ার সময় হয় এইখানেই তোমরা প্রসাদটা পেতে পারো। দুর্গা মন্দির দেখা হয়ে গেলে সামনে রয়েছে মা কালীরও একটি মন্দির, যেটা তোমাদের একবার দর্শন করিয়ে দিই। দেখাই তোমাদের, এই যে জুতোটা বর্তমানে এই নিচটাতেই খুলে গেলাম। বাহ, ছোট একটি মন্দির, এখানে মা কালী বিরাজ করছেন এবং নিত্য পূজিত হচ্ছেন এখানে মা, বেশ সুন্দর। আর এখানে ছোট ছোট দুটি মূর্তি রয়েছে, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদাকেও দেখতে পাচ্ছি। বাহ, বেশ ভালো লাগলো। এই যে কালী মন্দির দর্শন হয়ে গেলে কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি পার্ক। কত সুন্দর একটা জায়গায় পার্ক তৈরি করা রয়েছে, যেখানে নানান ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, এই ছোট ঢেঁকি থেকে শুরু করে দোলনা, হ্যাঁ, তারপর এদিকে অনেক দেখতে পাচ্ছি নানান ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, স্লিপও রয়েছে ওই পাশটাতে। তো তোমাদের সাথে যদি কোনো ছোট বাচ্চারা আসে তারা কিন্তু বেশ মজা করতে পারবে এই জায়গাটিতে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকে দোল খাচ্ছে, একটা ছোট বাচ্চাকে নিয়ে দোল খাচ্ছে, যদি পড়ে যায়
পড়বে না? হ্যাঁ অভ্যেস আছে? হ্যাঁ ওর কেমন লাগছে? ভালো। ওই দেখো কত একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দোল খাচ্ছে। বাড়ি কোথায়, এখানেই নাকি? হ্যাঁ আচ্ছা, প্রায় আসিস নাকি এখানে? হ্যাঁ এই যে এইখানকারই মানে প্রায় এই পার্কটাতে আসে, খেলাধুলো করে, যেহেতু বাড়ির সামনেই প্রায় আসে। আচ্ছা বন্ধুরা, তোমাদের এই কালী মন্দির দেখিয়েছি, আর কালী মন্দিরের ঠিক পেছনে রয়েছে একটি জায়গা যেইখানে দুটি ষাঁড় দেখতে পাচ্ছি। এই ষাঁড়গুলো রাখা রয়েছে এখানে, যে গরুগুলো রয়েছে তাদের প্রজননের জন্য এখানে ষাঁড়গুলোকে রাখা রয়েছে। বর্তমানে এখানে দুটি ষাঁড় রয়েছে, দেখো। মূলত প্রজননের জন্যই এখানে ষাঁড়গুলোকে রাখা হয়। আচ্ছা বন্ধুরা, আমি এখন গায়ত্রী আশ্রমের প্রসাদ গ্রহণ করার জন্য বসেছি, আর এখানে প্রসাদ কক্ষে এখন বসে রয়েছি। এই যে এনাদের এটা প্রসাদ কক্ষ, আর এই যে প্রসাদ নিয়েছি ওখান থেকে থালাটা সংগ্রহ করে নিজেদেরই প্রসাদটা সংগ্রহ করে নিতে হয়। সামনে রয়েছে এখানে রন্ধনশালা, যেখান থেকে প্রসাদটা আমি নিয়েছি। আর আজকের প্রসাদে কী কী রয়েছে আমি দেখিয়ে দিই একটুখানি। এই যে এখানে রয়েছে অন্ন, এক ধরনের তরকারি রয়েছে, এক ধরনের ভাজা, ডাল, চাটনি, আর শেষ পাতে থাকে পরমান্ন। শেষ পাতে পরমান্ন, তো এরকমই কিছুটা এখানে প্রসাদ। তোমরা যখন আসবে ঠিক এইভাবে প্রসাদ গ্রহণ করতে পারবে। এই যে এখানকার অন্নভোগ প্রসাদ এখন গ্রহণ করছি। খুবই সুস্বাদু। তোমরা যখন আসবে এই প্রসাদ গ্রহণ করবে, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, এই যে অফিস ঘর রয়েছে, অফিস ঘরের পাশে রয়েছে একটি স্থান যেখানে তোমরা বিশুদ্ধ পানীয় জল পেতে পারো। এই দেখো এখানে একটা মেশিন রয়েছে যেখান থেকে তোমরা বিশুদ্ধ পানীয় জল পাবে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা বিল্ডিং রয়েছে এখানে, 3 তলা একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ে বর্তমানে অনেকগুলো রুম রয়েছে থাকার জন্য। এখানে থাকার বন্দোবস্ত রয়েছে। তোমরা যদি মনে করো এখানে এসে একটা রাত্রি যাপন করবে, অর্থাৎ একদিন এসে এখানে থাকবে, তো অবশ্যই থাকতে পারো। এখানে থাকার জন্য বিশাল বড় একটা বিল্ডিং রয়েছে যেখানে প্রচুর রুম রয়েছে। এই রুমের কেমন কি ভাড়া লাগে সেটা জানতে পারবো এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছ থেকে জানবো। আর একটা জিনিস বলে রাখি, এই যে নিচে কতগুলো কক্ষ দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক রবিবার করে ডাক্তারের চেম্বার বসে। নানান ধরনের ডাক্তাররা এখানে এসে থাকেন, যেমন চোখের ডাক্তার, একটা জেনারেল ডাক্তার আসেন যিনি সব কিছু চেক আপ করেন, তাছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারও আসে। তো এখানে যারা ভক্তরা আসেন তারা কিন্তু 20 টাকা মূল্যের কুপনের মাধ্যমে, একটা কুপন কাটতে হয় যেটা 20 টাকা মূল্য, সেই কুপনের মাধ্যমে এখানে যে কোনো ডাক্তারকে দেখানো যেতেই পারে। আর যে চোখের ডাক্তার, যারা চোখের ট্রিটমেন্ট করেন, কিংবা যদি মনে হয় যে চোখের চশমার প্রয়োজন, সেই ক্ষেত্রে ওই 20 টাকা মূল্যের কুপনের মাধ্যমেই চশমা পাওয়া যায়। অর্থাৎ বলতে গেলে 20 টাকাতেই চশমা পাওয়া যায় এখানে। আর এই পাশে রয়েছে বাথরুম। প্রত্যেকটা জায়গাতে আমি যেমন দেখিয়ে থাকি ওয়াশরুম, তো এখানে ওয়াশরুমের বন্দোবস্ত রয়েছে। এখানে লেডিস আর জেন্টস উভয় ক্ষেত্রেই ওয়াশরুম রয়েছে। প্রত্যেকটা মন্দিরে গেলে আমি ওয়াশরুমের ব্যবস্থা দেখাই, তো এই মন্দিরেও কিন্তু রয়েছে ভালো ওয়াশরুম, একটু আগে আমি ইউজ করেছি। আচ্ছা বন্ধুরা, এবার তোমাদের থাকার ব্যবস্থাটা দেখিয়ে দিই। তোমরা যদি এখানে এসে থাকতে চাও তো কেমন কী থাকার ব্যবস্থা রয়েছে। আমি এখন রয়েছি এই বিল্ডিংয়ের দোতলাতে, আর দোতলাতে কয়েকটা রুম তোমাদের দেখাই। এখন যেমন প্রবেশ করছি 5 নম্বর রুমে, এই দেখো রুমে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা এসি রুম। এসি রুমে এরকম কিছুটা রুমের কন্ডিশন দেখতে পাচ্ছ, ফ্যান রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সামনে থাকছে একটা সোফা, আর এদিকে রয়েছে আর একটা ছোটো সোফা সেট, যার সাথে থাকছে টেবিল। আর এরকম কিছুটা একটা কুইন সাইজ বলতে পারো, কিং সাইজ বেড তোমরা পেয়ে যাবে, যেখানে অনায়াসে তোমরা 3 জন শুতে পারবে। আর এই পাশে দেখতে পাচ্ছি, এই পাশে একটা রান্না করার জন্য একটা স্ল্যাব রয়েছে, মানে কিচেন এরিয়া যাকে বলে। আর এখানে কিন্তু ওয়াশ বেসিনও রয়েছে। আর এখান থেকে বাইরের ভিউটা উপভোগ করা যায়, বাইরে জানালা রয়েছে। আর এখানে তোমরা পাচ্ছ একটা ওয়েস্টার্ন টয়লেট, যেখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, তার সাথে রয়েছে কোমোড আর বেসিন। খুব সুন্দর একটা পরিপাটি রুম বলতে পারো এই রুমগুলো। চলো তোমাদের এসি রুম তো দেখালাম, এর পাশেই একটা রয়েছে নন এসি রুম, সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে 6 নম্বর রুম, এটা হচ্ছে নন এসি রুম। এই যে রুমে ঢোকা মাত্র দেখতে পাচ্ছি এখানে বর্তমানে একটা কুলার রয়েছে। তাছাড়া রুমে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি একটা বেড রয়েছে, বেডে তোমরা অনায়াসে 3 জন শুতে পারবে। সাথে থাকছে একটা ফ্যান। এখানে একটা বিশাল বড় একটা দেখতে পাচ্ছি সোফা সেট রয়েছে। আর এদিকটা যেমনটা ছিল সিঙ্ক টাইপের, এখানেও রয়েছে, তোমরা চাইলে এখানে কিছু করে খেতেই পারো। আর পাশে রয়েছে এখানে একটা জানলা সিস্টেম, যেখান দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। আর এই পাশেও তোমরা ওয়েস্টার্ন টয়লেট পাচ্ছ। ওয়েস্টার্ন টয়লেটের মধ্যে এখানে গিজার থাকছে, তাছাড়া থাকছে একটা কোমোড, 2খানা শাওয়ার থাকছে, হ্যান্ড শাওয়ার থাকছে, বাথ করার জন্য শাওয়ার থাকছে, আর ভেতরে থাকছে একটা ওয়াশ বেসিন।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর দেখতে এখানকার ওয়াশরুমগুলো। আচ্ছা বন্ধুরা, তোমাদের রুম তো দেখালাম, এবার এই রুমের কেমন কি রেন্ট থাকে কিংবা কেমন কি ডোনেশন দিতে হয় সেটা জানবো এখানকার যিনি দায়িত্বে রয়েছেন রামকৃষ্ণবাবু ওনার কাছ থেকে। আচ্ছা, আমরা এসি এবং নন এসি দুখানা রুম দেখলাম, এসি রুমের ক্ষেত্রে কেমন কি নিয়ম রয়েছে? 1000 টাকা, 1000 টাকা পার 10টা থেকে 10টা চেক আউট টাইমিং রয়েছে। হ্যাঁ, সেই টাইমের মধ্যে মানে 24 ঘন্টার জন্য 24 ঘন্টার জন্য 1000 টাকা। 1000 টাকা, আর নন এসি 800 টাকা। নন এসি 800 টাকা। আচ্ছা, এটা কি সব সময়ের জন্য সমানই থাকে তো? সব সময় জন্য সমান থাকে। আচ্ছা, আর ধরুন বিশেষ কোনো ধরুন অনুষ্ঠান চলছে আশ্রমের, সেই সময় কি ভক্তরা ভাড়া পেতে পারেন এখানে? না, সেই সময় যদি অনুষ্ঠান চললে সেই সময় ভাড়া পাওয়া যায় না। আচ্ছা, অন্য সময় ভাড়া পাওয়া সাধারণ যায়। দিনে কি কোনো ভক্তরা যদি আসেন, হ্যাঁ, যদি রুম ফাঁকা থাকে তাহলে হয়ে যাবে। তাছাড়া আপনার যে নাম্বারটা রয়েছে, আসার আগে যদি আপনার সাথে যোগাযোগ করে সেই ক্ষেত্রেও তাহলে শিওর হতে পারবে রুম পাবে কি পাবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আমরা আছে, বলে দেবো তখন। ঠিক আছে। রুম বুক থাকলে আর পাওয়া যাবে না। আচ্ছা, রুম যদি বুক থাকে সেই ক্ষেত্রে পাওয়া যায় না, আসার আগে একবার ফোন করে ফোন জিজ্ঞেস করে করলে খুব জেনে ভালো হয়, হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। এই যে এনারা বর্তমানে এখানে ছিলেন। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আমরা দমদম এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট, মানে বাবুঘাটির দিক থেকে আসছেন, তাই তো? কেষ্টপুরে আছে, এরা সব আচ্ছা। কেষ্টপুর, আমি এয়ারপোর্ট। আচ্ছা, কতজন ছিলেন টোটাল আমরা এখানে? টোটাল 9 জন। আচ্ছা, কদিনের জন্য আমরা এখানে stay কালকে করলেন? এসেছি, আজকে আচ্ছা। ফিরে যাচ্ছি। কালকে পুরো সাইট সিন করেছি, লাহিড়ী বাবার হ্যাঁ, আশ্রম, ব্যান্ডেলটা পুরো ঘুরে দেখছিলেন, তাই তো? তারপরে হংসেশ্বরী মন্দির, হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়ায়, হ্যাঁ, বাঁশবেড়িয়াতে রয়েছে। ওখানে গেছিলাম। ওই এখন একই যাবো স্বপ্ন আমরা বলতে ইমামবাড়া গেলে, হ্যাঁ। আর ব্যান্ডেল চার্চে দিয়ে হয়ে বাড়ি চলে যাব। আচ্ছা, কেমন লাগলো এখানে স্টে করে? খুব ভালো, বা এখানকার পরিষেবা কেমন লাগলো? খুব ভালো, পরিষেবাও খুব ভালো, আশ্রমের পরিবেশ সুন্দর। আমরা সকালবেলা উঠে এসে যজ্ঞ টজ্ঞ করেছি এখানে, সবাই মানে যে আসবে সেই যজ্ঞ করতে পারবে সব। আচ্ছা, মানে যজ্ঞে শামিল হয়েছিলেন যখন যজ্ঞ হচ্ছে? কালকেও এসে করেছি, আচ্ছা, আজকেও করেছি, আচ্ছা, সমস্ত কিছু ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আপনিও তো বোধহয়, হ্যাঁ, আপনার কেমন কি এক্সপেরিয়েন্স? এখানে আমার দীক্ষা নেই, আমি শান্তিকুঞ্জ থেকে আচ্ছা, আমার আচ্ছা। দীক্ষা নেওয়া, আমার হাজবেন্ড এখানে আছেন, সঞ্জীব ব্যানার্জি। আচ্ছা। আমরা এসছি একসাথে স্কুল থেকে, আমরা একসঙ্গে সব আচ্ছা। টিচাররা মিলে আর কি এখানে এসছি। আচ্ছা, খুবই ভালো লাগলো, পরিষেবা overall খুব ভালো পেয়েছেন। experience এক কথায় কি খুব ভালো, বলবেন? খুব ভালো, আবার খুব আসবো ভালো। আমরা। আর কেউ যদি- সবাইকেও বলবো যে আসার জন্য, এখানে আসলে পারে অনেক কিছু শেখার আছে, জানতে পারবে, এখানে সব কিছু হয়, মানে একদিন পুরো সারাদিন থাকলে পারে বুঝতে পারবে, সকাল থেকে উঠে খুব ভালো তবে কি লাগলো। ডেডিকেটেডলি হ্যাঁ, থাকতে হবে, এটা খুব দরকার, থাকলে পারে বুঝতে পারবে যে অনেকেই কত আছে না কিছু। আশ্রম মানে ওই একটা হ্যাঁ। একঘেয়েমি মনে করে, কিন্তু কিন্তু সেটা নয়, সেরকম না, নিজের মন থেকে ভালোবেসে এখানে থাকলে খুব ভালো লাগবে, বুঝবে, ফিল করবে জায়গাটা। আচ্ছা, আর ভালো এখানে বলেছেন। সবাই মানে খুব ভালো, খুবই ভালো লেগেছে আর মানে কি। সব ব্যবহার খুব ভালো, খুব ভালো আন্তরিকতা ব্যবহার সঙ্গে। হয়েছে, আন্তরিকতা আছে, ওই জন্য আর আমাদের খুব ভীষণ ভালো লেগেছে। হেল্পফুল, হ্যাঁ। খুবই হেল্পফুল। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, এখন গায়ত্রী আশ্রম থেকে বেরিয়ে পড়লাম আর এখন বাড়ি ফিরে যাব। তো আজকের এই ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের দেখালাম তোমরা কি করে কলকাতা থেকে এই গায়ত্রী আশ্রমে আসতে পারো, আর এখানকার আধ্যাত্মিক পরিবেশ কীরকম। তাছাড়া যদি মনে হয় যে এখানে এসে প্রসাদ গ্রহণ করবে তার জন্য কেমন কি নিয়ম রয়েছে, আর যদি মনে করো এখানে এসে এক রাত দিন যাপন করবে তার জন্য কেমন কি সুবন্দোবস্ত রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন দিয়ে দিয়েছি আজকে এই ভিডিওতে। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কি লাগলো। আর চ্যানেল যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দিচ্ছ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।